বিপ্লবী শহীদ কানাইলাল ভট্টাচার্যের ৯৫তম আত্মাহুতি দিবস আগামীকাল ২৭শে জুলাই। একটু শুনে নিন পেছনের ইতিহাসটা, শুনলে গায়ে শিহরণ দিয়ে উঠবে। ১৯৩১-এর ২৭শে জুলাই, দিনটা ছিল সোমবার। আলিপুর দায়রা জজ গার্লিক আততায়ীর গুলিতে নিহত। এটাই হয়ে গেল যে বেঙ্গলি পত্রিকার শান্ত দৈনিকের এক চাঞ্চল্যকর হেডলাইন। ব্যাপারটা কি? ব্যাপারটা একটু বলি। ওই দিন, অর্থাৎ ওই ২৭শে জুলাই, যে দিনটা আগামী দিন যেটা আসছে, যেটা আত্মাহুতির ৯৫তম দিবস, ওই ১৯৩১ সালের এই দিনে, এই ২৭শে জুলাই ঠিক দুপুর ১টা ৩০, তখন গার্লিক লাঞ্চ সেরে তার ইতিহাসে সবে বসেছেন। একটা শীর্ণ চেহারার ২২-২৩ বছরের যুবক, গায়ের রং তামাটে খয়েরি, পরনে ছোট একটা ময়লা ধুতি, আধময়লা কোট, তাও তাপি তাপি দেওয়া, শতছিদ্র, পায়ে একটা নোংরা কেটসের জুতো, মাথার চুল একেবারে তেল চটচটে। অথচ দেখা যাচ্ছে যে হাতে একটা সচিত্র সব ফুটো সমেত একটা, সেই আগে যে বেতের বাঁটের সেই ছাতা ছিল, সেরকম একটা ছাতা। এখন এই অবস্থায় কানাইলাল ভট্টাচার্য তিনি তো এজলাসে বসে আছেন। যে মুহূর্তে উনি ঢুকেছেন ১টা ৩০-এ, ঠিক সেই মুহূর্তেই একেবারে এক লক্ষ্যে পরপর দুটি গুলি মেরে শেষ করে দিলেন গার্লিককে। গার্লিক লুটিয়ে পড়ল এবং নিজেই তিনি কি করলেন, কানাইলাল ভট্টাচার্য পকেটে ছিল পটাশিয়াম সায়ানাইড, সেটা মুখে দিয়ে প্রাণ বিসর্জন দিলেন। এখন ক্রোধ আর প্রতিশোধে উন্মত্ত ব্রিটিশ পুলিশ সেই মৃতদেহের ওপর ঝাঁঝরা করে দিল গুলি করে, ঘন ঘন গুলি ছড়ে ঝাঁঝরা করে দিল। শেষ হয়ে গেল। পকেট থেকে পেল একটা চিরকুট। তাতে কি লেখা আছে? তাতে লেখা আছে, ধ্বংস হও, দীনেশ গুপ্তকে অবিচারের ফাঁসি দেবার পুরস্কার লও, বিমল গুপ্ত। আসলেই বিমল গুপ্ত, তাকে খুঁজছিল ব্রিটিশ পুলিশ কর্তারা। অর্থাৎ তিনি ছিলেন মেদিনীপুরের বেঙ্গল ভলেন্টিয়ার বিমল দাশগুপ্ত, যিনি পেডি সাহেবকে গুলি করে মেরে ফেলেছিলেন এবং তিনি ফেরার। তো যাক, বিমল গুপ্ত নিজের পরিচয়টাও তিনি জানালেন না। তিনি কিন্তু লিখে গেলেন বিমল গুপ্ত, যাকে খুঁজছে ব্রিটিশ পুলিশ। এই ঘটনার বহুদিন পর বিপ্লবী সংগঠনের গোপন বিভাগের সদস্যের স্বীকারোক্তি থেকে পুলিশ জানতে পারে আততায়ী জয়নগর মজিলপুরের কানাইলাল ভট্টাচার্য। এই মজিলপুর ভট্টাচার্য পাড়ার কানাইলাল ভট্টাচার্য, দেখবেন ছবিতে সবই দেখাচ্ছি আমি। জয়নগর মজিলপুরে কানাইলালের বাড়িতে তল্লাশি করে পুলিশ কিন্তু কিছুই সুবিধে করতে পারল না। পরে বিমল দাশগুপ্ত পুলিশের জালে যখন ধরা পড়ে, তখন পুলিশের কাছে গার্লিক হত্যা রহস্যের আবরণটা উন্মোচিত হয়েছিল। তখন ধীরে ধীরে দেশবাসী জানতে পারে যে শহীদ কানাইলালের এই যে বীরত্ব, এই বীরত্বব্যঞ্জক কাহিনী, যা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বিরল নজির। তো সে যাই হোক, দীনেশ গুপ্তটা কে আপনারা তো জানেন। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর সেই ঘটনা, কলকাতা রাইটার্স বিল্ডিং, সেখানে ঐতিহাসিক অলিন্দ যুদ্ধ। অবিভক্ত বাংলার ৩ বিপ্লবী, বিনয় বোস, বাদল গুপ্ত ও বিনয় গুপ্ত ছিলেন সেই ঐতিহাসিক যুদ্ধের মহান সৈনিক। অত্যাচারী ব্রিটিশ শাসক সিমসন সাহেবকে গুলি করে মারার পর যখন ওই রাইটার্স ছেড়ে পালাচ্ছেন, সেই সময় ব্রিটিশ পুলিশের হাতে একেবারে ৩ জনেই ধরা পড়ে যান এবং যুদ্ধক্ষেত্রেই শহীদ হয়ে যান বাদল গুপ্ত, এবং এই দুজনেতেই অর্থাৎ বিনয় বোস এবং দীনেশ গুপ্ত গুলিবিদ্ধ অবস্থায়, অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। তাদের ধরে ব্রিটিশ পুলিশ পাঠিয়ে দেয় হাসপাতালে। বাংলার বিপ্লবীদের পরিকল্পনা এবং তাদের যে কার্যক্রম,
তার তো খবরাখবর নিতে হবে, সুতরাং মেরে দিলে তো হবে না, এটি তো পলিসি। হাসপাতালের শয্যায় যখন জ্ঞান ফেরে, যখন বিনয় বোস, তখন তিনি বুঝতে পারেন যে তাকে কি করা হবে। চিন্তা করুন, মাথার ওই ক্ষত বিক্ষত গুলিবিদ্ধ সেই ক্ষত স্থান নিজে সংক্রমিত করার জন্য নিজের আঙুল হাতে ঢুকিয়ে দিয়ে সেই ছিদ্রতে, সেই মাথার খুলির মধ্যে দিয়েও তিনি করেছিলেন, মরবার চেষ্টা করেছিলেন। কিন্তু এইরকম ঘটনার পরও বিনয়ের ওপর পুলিশ কমিশনার চার্লস এগাটের অগত্য অত্যাচারের কাহিনী অকল্পনীয়। বিনয়ের মৃত্যু তখন তাই বিপ্লবীদের অস্থির করে তোলে। আর এজলাসে দীনেশ গুপ্তের বিচার হয়। সেই বিচারকে বাংলার বিপ্লবীরা কিন্তু মেনে নিতে পারেনি, এবং সেই বিচারেই 1931 সালের 7ই জুলাই দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়া হয়েছিল। দীনেশ গুপ্তের ফাঁসির দণ্ডাদেশ সেদিন কিন্তু বাংলার বিপ্লবীরা একদমই মেনে নিতে পারেনি, এবং সেদিন জেলে বসেই বিপ্লবীরা সিদ্ধান্ত নিয়েছিলেন গার্লিককে চরম দণ্ড দিতে হবে। আর সেই দণ্ড কার্যকর করার দায়িত্ব পড়ল এই দক্ষিণ 24 পরগনার বিপ্লবীদের ওপর। সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আপোষহীন বিপ্লবী ধারার অন্যতম সংগঠন যুগান্তর দলের দক্ষিণ 24 পরগনা জেলা শাখা সাধন সংঘের অবিসংবাদী নেতা ছিলেন মাহিনগরের সাতকড়ি বন্দ্যোপাধ্যায় ও হরিকুমার চক্রবর্তী। আপনারা জানেন যে এই যেটা হরিনাভি, রাজপুর, এর সঙ্গে কিন্তু এই মজিরপুরের যোগাযোগটা ভীষণভাবে এই বিপ্লবীদের সংগঠনের জন্য। এবং সেইখানেতে সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, হরিকুমার চক্রবর্তী, এবং শুধু তাই নয়, যেটা চাংড়িপোতা বা সুভাষগ্রাম, আজকের সুভাষগ্রাম তখন ছিল চাংড়িপোতা, সেখানেতেই নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি। এই হরিকুমার চক্রবর্তী, এবং পাশেই দেখা যাচ্ছে যে ওখানেতে আমাদের যে একটা একেবারে এই সংগঠন যুগান্তর দলের যে একটা সংগঠন, যেটা বিপ্লবীদের সংগঠন, সেখানে রীতিমতো জমজমাট ছিল। এবং শুধু তাই নয়, যাদের সহযোগী ছিলেন আমাদের বহরুর গঙ্গাঘাটা সুনীল চট্টোপাধ্যায়, বা বারিপুরের ক্ষিতিপ্রসাদ দাস, সন্তোষ ভট্টাচার্য, প্রভৃতি যারা ছিলেন তারা কিন্তু সব একই অবস্থায় ছিলেন। এবং সাতকড়ি বন্দ্যোপাধ্যায় জেলে আটক অবস্থাতেই আর গার্লিকে চরম শাস্তি দেওয়ার নির্দেশ পাঠিয়েছিলেন এই বহরুর গঙ্গাঘাটা অঞ্চলের তরুণ যুবক সুনীল চট্টোপাধ্যায়, অর্থাৎ বহরুর ময়দাতে, এই ময়দা অঞ্চলেতে, তখন ময়দা হচ্ছে বন্দর। তো যাক, সুনীল চট্টোপাধ্যায় তখন তার সহকর্মীদের এই গার্লিককে কিভাবে হত্যা করা যাবে তার পরিকল্পনা করতে লাগলেন। এবং সেই সময় চিন্তা করুন, ওই বাচ্চা ছেলেটা, ওই শীর্ণ চেহারার ছেলেটা, সেই এগিয়ে এসেছিল এই দায়িত্বটা তিনি পালন করবেন। সে কে? সেই মজিলপুরের কানাইলাল ভট্টাচার্য। সেই কানাইলাল ভট্টাচার্য তাকে রীতিমতো 1931 সালের 27শে জুলাই বেলা 1:30টায় নিখুঁত পরিকল্পনার নিখুঁত রূপায়ণ ঘটিয়ে কানাইলাল দেশ ও মাতৃকার মূর্তি বেদিতলে নিঃশেষে প্রাণ বিসর্জন দিলেন। এবং অবধারিত মৃত্যু মুখে নিজের নাম সম্পূর্ণ গোপন করে এবং অপর এক বিপ্লবী বিমল দাশগুপ্তকে পুলিশের সেন দৃষ্টি থেকে আড়ালে রেখে গিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করে দিলেন এই কানাইলাল ভট্টাচার্য। আমরা কানাইলাল ভট্টাচার্য নিয়ে যেটুকুনি বললাম, এই 27শে জুলাই আগামীকাল দেখা যাচ্ছে যে ওখানেতে দেখবেন, সেখানেতে ব্রোঞ্জের যে মূর্তি পূর্ত দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারের করেছিল, শহীদের যে আবক্ষ ব্রোঞ্জ মূর্তি, সেখানকার ছবি আমরা দেখাবো। এবং সেই সঙ্গে কানাইলাল ভট্টাচার্যের যে ভিটে মাটির যে রাস্তা, সে রাস্তাও দেখাবো, এবং সেখানকার সেই ভিটে মাটির সেই জায়গা দেখাবার চেষ্টা করব। এছাড়াও এই প্রসঙ্গে আমাদের বোসপাড়ায় 5 নম্বর ওয়ার্ডেতে, সেখানেতে দেখা যাচ্ছে এখানে একটা ব্যায়াম সমিতি ছিল, মজিলপুর ব্যায়াম সমিতি। এই মজিলপুর ব্যায়াম সমিতিটা অ্যাকচুয়ালি ছিল যে বিপ্লবীদের আখড়া, এবং সেই ব্যায়াম সমিতিতে যেতেন সব বিপ্লবীরা। নেতাজি সুভাষচন্দ্র বসু এই ব্যায়াম সমিতিতে তিনি এসেছিলেন। উল্লেখ করা যেতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জানকীনাথ বসু এই জয়নগর মজিলপুরের জয়নগর ইনস্টিটিউশন ফর বয়েজের হেডমাস্টার ছিলেন। সুতরাং জয়নগরের ইতিহাস প্রচুর প্রাচীন,
এখানেই বিষবৃক্ষ লিখেছিলেন সম্রাট, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে জায়গা জয়নগর, চতুর্দিকে শুধু মহার শহরই নয়, মহার শহর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহার শহর শুধু জয়নগর নয়, জয়নগর মজিলপুরের ইতিহাস, উদ্দিষ্ণ জনপদ, রত্নগর্ভ সহধরা এই জয়নগর মজিলপুরের ইতিহাস কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ইতিহাসের অন্যতম। সুতরাং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই জয়নগর মজিলপুরকে বিদ্রোহী বলা হয়, কেননা সেই সময়তে সেই ব্যায়াম সমিতিতে দেখা যাচ্ছে যে সব বিপ্লবীরা, এই যাদের নাম বললাম, যে সুনীল চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে এই সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, সন্তোষ ভট্টাচার্য, কৃতিপ্রসাদ দাস, তিনকড়ি দাস, সৌরেন দত্ত, রজনীকান্ত ভট্টাচার্য, এসব বিপ্লবীরা কিন্তু ওখানে আসতেন, সেখানে কানাইলাল ভট্টাচার্য যেতেন। এই ব্যায়াম সমিতিটা ছিল অ্যাকচুয়ালি যে আঁকড়া, এবং সেটা প্রায় শতবর্ষ হতে চলেছে। এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যে এসেছিলেন, তিনি এইসব বিপ্লবীদের দ্বারা উদ্দীপনা পেয়েছিলেন, রীতিমতো উদ্দীপ্ত হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্রের আগমনে। এটা একটা ইতিহাস। তাই আসুন জয়নগর মজিলপুরে আসুন, শীতের সময় আসুন। শীতের সময় যেভাবে একমাত্র জয়নগরের মোয়া জয়নগরই পাবেন, যে পাবেন, তার সঙ্গে জয়নগরকে ঘুরে যান। জয়নগর মজিলপুরের এই যে পৌর এলাকা, দেখবেন যে বিশাল এলাকায় কত আদি গঙ্গার তীরে গড়ে ওঠা এই জয়নগর মজিলপুর। দেখা যাক 27শে জুলাই আগামীকাল যেসব অনুষ্ঠানগুলো হবে কানাইলাল ভট্টাচার্যকে নিয়ে, সেটা জয়নগর মজিলপুর পৌর প্রাঙ্গণেতে, সেখানেও দেখা যাচ্ছে যে প্রীতিফলকে মাল্যদান হবে। এছাড়া এই যে দত্তবাজারের যেটা তার সংলগ্ন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর, সেখানেও তো যে ব্রোঞ্জ মূর্তি, আবক্ষ ব্রোঞ্জ মূর্তি, সেখানেও সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাল্যদান, শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং আলোচনা সভা হবে। এছাড়াও যে স্কুলেরই পড়তেন জয়নগর, যে স্কুলে তিনি মজিলপুর জেম ট্রেনিং স্কুল, সেই জেম ট্রেনিং স্কুলের সেখানেও তো তিনি পড়তেন, সেখানকার ছাত্র ছিলেন, এবং সেখানেও দেখা যাচ্ছে যে শহীদের, যেখানেতে প্রতিষ্ঠিত শহীদের স্মারক ফলকে সেখানেও শ্রদ্ধা জানানো হবে। সুতরাং আগামীকালের এইসব অনুষ্ঠানগুলো জয়নগর মজিলপুর ঘিরেই হবে। তাই আগামীকাল শুধু নয়, ঠিক বেলা 1:30টার সময়, যে সময় কানাইলাল ভট্টাচার্য একেবারে অব্যর্থ গুলিতে সেই আর গার্লিককে একেবারে শেষ করে দিয়েছিল দুটো গুলিতেই, সেই 1:30, একেবারে সেই বেলা 1:30টার সময় সেই আত্মাহুতি ক্ষণের স্মরণে এতদ অঞ্চলের প্রতি বাড়িতে কিন্তু শঙ্খধ্বনি হয়ে থাকে। শুধু এখানেই শঙ্খধ্বনি নয়, নেতাজি সুভাষচন্দ্রের যে জন্মদিন 23শে জানুয়ারিও, সেখানেও দেখা যাচ্ছে যততম জন্মদিন সেই জয়নগর মজিলপুর পৌরসভা থেকে তোপধ্বনি হয় এবং প্রতি বাড়িতে শঙ্খধ্বনি হয়। এটা জয়নগর মজিলপুরের সংস্কৃতি, জয়নগর মজিলপুরের এইটি হচ্ছে আদি সংস্কৃতি। তাই বনেদি শহর, তাই বর্ধিষ্ণু জনপদ এবং রত্নগর্ভা জয়নগর মজিলপুর আজও কিন্তু সেই সংস্কৃতি থেকে সরে যায়নি। আসুন আমরা এই অনুষ্ঠানটাও দেখবো আগামীকাল। আর আজ আমরা একটুখানি প্রথমেতেই কানাইলাল ভট্টাচার্য সম্পর্কে যতটা পারলাম সংক্ষেপে একটু বলার চেষ্টা করলাম। আপনারা শুনুন, আগামীকালের অনুষ্ঠানগুলো আমরা দেখাবার চেষ্টা করব। সুতরাং 2 দিন ধরে আমরা এই শহীদ কানাইলাল ভট্টাচার্যের 95তম আত্মাহুতি দিবস পালনটাকে দেখাবার চেষ্টা করছি। ভিডিওটা দেখুন, কিরম লাগে। আপনারা অবশ্যই এর যা মূল্যায়ন সেটা করার চেষ্টা করুন। আমরা আপনাদের মূল্যায়নের অপেক্ষাতেই রয়েছি। নমস্কার। যারা দেশের জন্য জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন, শহীদ হয়েছেন, সেই সব বিপ্লবীদের উদ্দেশ্যে শুধু মনে হয় ওই একটাই গান, সর্বকালের গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে।